শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 23 কার্তিক 1422 বাংলা 7 নভেম্বর 2015 শনিবার। দর্শক, আমরা সবসময় বলে থাকি রাঙা সকাল হচ্ছে সফল মানুষের জীবনের গল্প। এসব সফল মানুষের জীবনের গল্প আমাদেরকে ভাবায়, অনুপ্রাণিত করে। প্রতিদিনের মতোই থাকছেন দুজন অতিথি যাদের সাথে কথা বলবো আমরা দুজন। আমি জীবন রয়েছে আপনাদের সাথে, সঙ্গে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। জীবন তোমাকেও শুভ সকাল। খুব সুন্দর বলেছ। আমাদের মাঝে যারা আসেন তাদের কথা আমাদেরকে ভাবায়, তাদের কথা, তাদের গল্প, তাদের জীবন কাহিনী আমাদের অনুপ্রাণিত করে। আজকের ছুটির দিনের সকালবেলা দর্শক আপনারাও হয়তো অনুপ্রাণিত হবেন, কারণ আমাদের মাঝে 2 ঘন্টাতে দুজন সফল মানুষ রয়েছেন। প্রথম ঘন্টা যিনি আছেন তিনি গবেষক এবং শিক্ষক ডক্টর হাসান মাহমুদ রেজা। অতিথির সাথে কথা বলবো, ফাঁকে ফাঁকে মাছরাঙার সংবাদও জেনে নেব। চলুন দর্শক, অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। আমরা একজন সফল মানুষের সফলতার গল্প অবশ্যই শুনতে চাই, তবে সফলতার গল্প যেখান থেকে শুরু হয় একদম ছোটবেলা থেকে, জি, সেই ছোটবেলার দিকে একটু উকি মারতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে? ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মাছরাঙা টেলিভিশনকে প্রথমে ধন্যবাদ দিচ্ছি। আমি এখনো সফল হয়ে উঠতে পারি নাই, তবে সফলতার দিকে যাওয়ার চেষ্টা করছি। ছোটবেলা কেটেছে আমার, একেবারেই ছোটবেলা কেটেছে গ্রামে, এবং সেখানে আমি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার লেখাপড়ার হাতেখড়ি হয়। তারপরে বাড়ির পাশের একটা হাই স্কুলে একটা ক্লাস পড়ি, অর্থাৎ ক্লাস 6 পড়ি। তারপর আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তি হই। কয় ভাই বোন ছিলেন? আমরা 8 ভাই বোন। আচ্ছা, একটু বড়। আপনি সবার বড়? আমি বড় না, আমার পজিশন 6th। আচ্ছা আচ্ছা। যে গ্রামের কথা বলছিলেন সেই গ্রামের নাম কি? জায়গাটির নাম হচ্ছে বাড়িনগর বাজার, বা এর আরেকটা নাম আছে 7 মাইল, সবাই চিনে 7 মাইল হিসেবে। তো সেখানে আমার বেড়ে ওঠা। আচ্ছা আচ্ছা। এবং সেখানে একটা যে প্রাইমারি স্কুলের কথা বললাম সেটা হচ্ছে মানিকদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলেই আমার প্রথম যাতায়াত। ছোটবেলায় স্কুলে যেতে ইচ্ছে করতো না, তো যেহেতু আমার ভাই বোন বেশি, আমার বড় বোনেরা আমাকে জোর করে স্কুলে নিয়ে যেত, এবং আমার মনে আছে যে আমি স্কুলে খুব কান্নাকাটি করতাম। এমনকি আমি কখনোই ক্লাস 1 বা 2-তে নিয়মিত ক্লাস করি নাই। তো এক পর্যায়ে আমার বাবার একটু পরিচিতি ছিল, স্যারেদের সাথে কথা বলতেন উনি, এবং বলতেন যে তাকে ক্লাসে বসাতে হবে। এভাবে উনি বিভিন্ন উপদেশ দিতেন স্যারদের। আস্তে আস্তে কেন যেতে ইচ্ছে করতো না? খেলতে ইচ্ছে করতো? আমার ভয় লাগতো। আমি ক্লাসে বসে স্যারদের পড়াশোনা শুনতে ভালো লাগতো না। স্যারেরা বকাবকি করতেন, মারামারি, আমাদের মারতেন তখন। অবশ্যই এই জিনিসটা এখন আর নাই, আগে বেতের ব্যবহার ছিল, এখন নাই। তো ভয় পেতাম, আর এই ভয় থেকে আমি কিন্তু লেখাপড়া নিয়মিত করতাম। আমি পুরোপুরি প্রস্তুত হয়ে যেতাম, তারপরেও মনে হতো কি করে ফেলি, আবার হয়তো মার খেতে হবে। তো এই সমস্ত কারণে আমি চেষ্টা করতাম যে কোনোভাবে যদি আমি স্কেপ করতে পারি, যে আমি স্কুলে গেলাম না। এবং আমার মনে আছে আর একটা ঘটনা, যে আমি ফাইনাল পরীক্ষা আমি দেয়নি, এইভাবে আমি ক্লাস 2-তে উঠে গেছি। আচ্ছা, ভয় থেকে লেখাপড়া করেছেন যিনি, তিনি পরবর্তীতে এত সফল মানুষ হয়েছেন। আমরা বলছি সফল মানুষ কারণ এই আসনে যারা বসেন তারা সফল মানুষই বটে। সেই সফল মানুষের সফলতার ছোট্ট নমুনা আমরা দর্শকদের জানাতে চাই। জীবন জানাবে দর্শকদের। ধন্যবাদ রুমান। ডক্টর হাসান মাহমুদ রেজা একজন গবেষক। তিনি মূলত ডেভেলপমেন্টাল বায়োলজি, স্টেম সেল বায়োলজি, রিজেনারেটিভ মেডিসিন ও ফার্মাসিউটিক্যাল টেকনোলজি নিয়ে গবেষণা করছেন। বিভিন্ন সময়ে চোখ নিয়ে গবেষণায় নতুন নতুন তথ্য ও পদ্ধতি উদ্ভাবন করেছেন তিনি। তার গবেষণায় প্রমাণিত হয়েছে চোখের আকৃতি বৃদ্ধি রোধে বিশেষ এক ধরনের জিন রয়েছে, যা নিয়ন্ত্রণ করা গেলে চোখের আকৃতি বাড়বে না। এছাড়াও কর্নিয়া স্থানান্তর করার জন্য মৃত ব্যক্তির চোখের জন্য অপেক্ষা করতে হবে না। অ্যাম্বিলিকাল কর্ডের স্টেম সেল দিয়ে নতুন এক ধরনের টিস্যু তৈরি করেছেন, যা কর্নিয়া স্থানান্তরের ক্ষেত্রে কার্যকর। এছাড়াও তিনি ফার্মাসিউটিক্যাল সায়েন্স এবং নানা ধরনের রোগের জন্য উপযুক্ত ওষুধ নিয়ে গবেষণা করছেন। ডক্টর হাসান মাহমুদ রেজা বর্তমানে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বেশ কয়েক বছর।
এছাড়া গবেষক হিসেবে সিঙ্গাপুর আই রিসার্চ ইনস্টিটিউটে কাজ করেছেন তিনি। চলুন এই গুণী মানুষটির কাছে আমরা আবারও ফিরি। স্যার, শৈশবের কথা শুনছিলাম। জি, আপনি এত কাজ করেছেন অথচ ছোটবেলায় আপনার পড়াশোনার প্রতি মনই ছিল না। জি, জি। বলছেন যে একটা ভীতি ছিল পড়াশোনার প্রতি। ক্লাসে যেতে ভালো লাগতো। ছোটবেলায় কি ভেবেছিলেন বড় হয়ে কি হবেন? একেবারে ছোটবেলায় আসলে বাবা মা যা বলতেন, বড় হয়ে ডাক্তার হতে হবে, না হয় ইঞ্জিনিয়ার হতে হবে, আমি ওইটা ভাবতাম, কিন্তু কিভাবে হতে হবে তা আমি জানতাম না। আচ্ছা। আমার খুব মনে আছে আমি ক্লাস 5 পর্যন্ত আসলে খুব বেশি লেখাপড়া শিখিনি, টু বি অনেস্ট। কারণ আমি যখন ক্লাস 5-এ স্কলারশিপ পরীক্ষা দিতে যাই, সেই দিন আমার প্রথম মনে হলো আমি কিছুই শিখিনি। এরপর থেকে কেন যেন আমার ভিতরে একটা চেঞ্জ আসতে শুরু হলো যে আই নিড টু নো, আই নিড টু লার্ন, এবং তারপর থেকে আমি লেখাপড়ার প্রতি সিরিয়াস হয়ে গেলাম। আপনার কি মনে হয় যে এই চেঞ্জটা কেন এসেছিল আপনার ভেতরে? কারণ ওই পরীক্ষা হলে আমি যখন লিখতে বসছি, তখন ওই প্রশ্নগুলোর উত্তর আমি ঠিক করে লিখতে পারছিলাম না। আমার পাশে যে পরীক্ষা দিচ্ছে সে খুব সুন্দর লিখছে, খুব হ্যাপি, এবং আমি কেমন একটা বিব্রতকর অবস্থা নিয়ে বাড়িতে ফিরলাম, এবং ফাইনালি আমি বাবা মাকেও খুব ভালো কিছু বলতে পারি না যে আমি পরীক্ষাটা ভালো দিয়েছি। দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড সাম ইম্প্যাক্ট অন মি। এবং পরবর্তীতে আমি যেটা আমার মনে হয় যে আমি ক্লাস 12 পর্যন্ত আই ওয়াজ ভেরি সিরিয়াস ইন মাই স্টাডি। আচ্ছা, সিরিয়াস হয়ে আপনি পরবর্তীতে কি কি করেছিলেন ধারাবাহিকভাবে সেই গল্পগুলো আমরা শুনতে চাই, তবে একটু বিরতির পরে। দর্শক, একটু বিরতি নেবার সময় হয়েছে, আমাদের সঙ্গেই থাকতে হবে কিন্তু। দর্শক, ছোট্ট বিরতির পর আবারও আমন্ত্রণ রাঙা সকালে। আমাদের সাথে রয়েছেন গবেষক ও শিক্ষক ডক্টর হাসান মাহমুদ রেজা। স্যার, আমি বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি যে পারিবারিক মূল্যবোধ, পারিবারিক অনুশাসন একজন সফল মানুষের জন্য বা যে কোনো মানুষের জন্যই একটা অনুপ্রেরণা। আপনার পারিবারিক অনুশাসন কেমন ছিল? পারিবারিক অনুশাসন বলতে গেলে একটু কঠিনই ছিল। বাবাকে ভীষণ ভয় পেতাম। আমার আসলে অনেক কিছু ভয় থেকে শেখা, কিছু নিজে বুঝে শিখেছি, সেটা হয়েছে পরে। প্রথম দিকে যেগুলো হয়েছে, বড় বোনেদের ভয় ছিল। আমার বড় বোন আমাকে শাসন করতেন, মা শাসন করতেন, বাবা শাসন করতেন। যেহেতু আগেই বললাম যে আমার পজিশন একটু নিচের দিকে, তো সবাই আমার উপর একটু শাসন করার চেষ্টা করতেন। বাড়িতে মা সবসময় খেয়াল করতেন আমি কি করছি না করছি, বা আমার অন্য ভাই বোনেরা কি করছে না করছে। বাবা সারাক্ষণ বাসায় থাকতেন না, কিন্তু সবসময় মনে হতো যে এই বুঝি বাবা আসবেন। ফলে আমি সবসময় একটা নিজেকে ওরকম একটা অবস্থায় রাখতাম যেন এসে উনি এমন কিছু না দেখেন আমার বকাবকি শুনতে হয়। তো এইভাবেই বেড়ে ওঠা। আর বাবা মা দুজনেরই সবসময় দুজনেই আমাদেরকে লেখাপড়া শেখার ব্যাপারে খুব উৎসাহ দিতেন। এবং কোথাও কি হচ্ছে, লেখাপড়া শিখলে কি হয়, এই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করতেন। এবং সেখান থেকে আস্তে আস্তে আমি বুঝতে পারি যে লেখাপড়া প্রয়োজন। এবং বই পড়ার প্রতি আপনার এক ধরনের নেশা তৈরি হয়েছিল, সেটিও কি বাবা মার কারণে? বাবা মা আমাকে ওইভাবে বলেননি যে তুমি বই পড়ো, কিন্তু আমি যখন দেখলাম যে আমাকে শিখতে হবে, জানতে হবে, তখন নিজ থেকেই এটা আমি করতে থাকি। কার বই পড়তে বেশি ভালো লাগতো? আমি ইউজুয়ালি নোবেল টাইপের বই খুব কমই পড়েছি। আমি সাধারণত ছোটবেলা থেকে ইংরেজির প্রতি আমার একটু বেশি দুর্বলতা ছিল। তো আমি যখন দেখতাম অনেকে এই ধরনের উপন্যাস পড়ছে, আমি বরং ইংরেজি বইটা নিয়ে পড়তাম। এবং আমি ইংরেজির যে বিভিন্ন প্যাটার্ন আছে, গ্রামার আছে, ভোকাবুলারি আছে, এই জিনিসগুলো আমার শিখতে খুবই ভালো লাগতো এবং আমি সেটাই করতাম। আচ্ছা, সাধারণত শিশু কিশোরদের ক্ষেত্রে এটি হয় না, দেখা যায় যে হয়েছে আমার বেলায়। এটা কি কাউকে দেখে যে সে পড়ছে, সে এটা পড়লে ভালো হবে, কারোর কাছ থেকে শুনে, এরকম কি কোনো বিষয় ছিল? না, এরকম কোনো বিষয় ছিল না। বিষয় ছিল এরকম যে আমি তো বাংলাতে কথাই বলি, তো যখন টেলিভিশনে দেখতাম যে অনেকে ইংরেজিতে খুব ভালো কথাবার্তা বলছে, তখন আমার মধ্যে একটা ইচ্ছে জাগতো। তখন আপনি অনুপ্রাণিত হয়েছিলেন। জি, এবং সেখান থেকে আমার শেখার প্রতি বেশি ঝোঁক। জি, তারপর যেটা বললেন যে ক্লাস 5 এর পরে আপনি খেয়াল করেছিলেন যে আপনার পড়াশোনার প্রতি মনোযোগী হওয়া উচিত। তারপর যখন মনোযোগী হলেন, প্রত্যাশিত রেজাল্ট পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছি। এই জন্যই বলবো যে আমি ক্লাস 6 এ লেখাপড়া ভালো করলাম এবং আই স্টুড ফার্স্ট ইন দি ক্লাস। তারপরই আমার বাবা মা কিভাবে জানলেন যে
ক্যাডেট কলেজ বলে একটা কলেজ আছেন, এই কলেজে যারা লেখাপড়া করে তারা সবসময় ভালো ফলাফল করে এবং জীবনে তারা কিছু হতে পারে। জি। তো তাদের ভীষণ উৎসাহ, এবং এই উৎসাহটা আমার সাথে যখন শেয়ার করলেন বাবা মা দুজনেই, আমিও ভীষণভাবে অনুপ্রাণিত, কারণ ততক্ষণে আমার মনে হচ্ছে যে আমার লেখাপড়া শিখতে হবে। তো তারা আমার জন্য চেষ্টা করলেন। আমার বাড়ির পাশে একজন স্যার ছিলেন, সেই স্যারের কাছে আমাকে পাঠালেন, এবং সেখানে যেও আমি ওই ইংরেজিটাই বেশি করে শিখতাম, এবং স্যার আমাকে ইংরেজি শিখিয়েও খুব মজা পেতেন, কারণ আমার আগ্রহটা ছিল। তো এটা শিখলাম। এরপরে আমাদের অঙ্কের মাস্টার ছিলেন যিনি, তার কাছে আমি ম্যাথ শিখেছি। তো এইভাবে শিখে শিখে মোটামুটি ক্যাডেট কলেজ টেস্টে আমি গেলাম, এবং সেখানে আমি টিকে গেলাম। তো যখন আমি ক্যাডেট কলেজে গেলাম তখন মানে ইট ওয়াজ সামথিং দ্যাট আই ক্যান ডিসক্রাইব। স্যার কোন ক্যাডেট কলেজ? এটা ছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজ। আচ্ছা। তো প্রথম দিনের কথা একটু শেয়ার করি। জি অবশ্যই। আমার বাবা মা আমাকে নিয়ে গেছে ক্যাডেট কলেজে রেখে আসতে, এবং আমার ভিতরে যে কি আনন্দ আমি সত্যি আমি বোঝাতে পারবো না। এবং ক্যাডেট কলেজে যখন ঢুকলাম তখন আমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য ক্যাডেট কলেজ যে ধরনের পরিবেশ তৈরি করে রেখেছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে এখানে সেখানে, ক্যাডেটরাই সেগুলোতে অংশগ্রহণ করছে। আমি ভিতরে ঢুকে যখন এগুলো দেখছি আর তখন ভাবছি কালকে থেকে হয়তো আমিও করব। এই যে একটা মানে করার ইচ্ছে, ভালো লাগা, সেটা ভাবতে ভাবতে আমার মনেই হচ্ছে না যে আমি বাড়ি ছেড়ে চলে আসছি। এবং আমাকে যখন রেখে আমার বাবা মা চলে গেলেন, হয়তো বাবা মা দুঃখ ভারাক্রান্ত মনেই গেছেন, কারণ ছেলেকে অনেকদিন দেখতে পাবে না। আমার কিন্তু একটু ভিতরে এই ধরনের কোনো কষ্ট ছিল না, এই ধরনের কোনো ফিলিংসই আসেনি যে আমি ওদের থেকে আলাদা হয়ে যাচ্ছি। এবং টু বি অনেস্ট, যে আমি ইট ওয়াজ ভেরি ইজি ফর মি টু অ্যাডজাস্ট দি ক্যাডেট কলেজ লাইফ, কারণ আমি ওই লাইফটার জন্য ওয়েট করতেছিলাম। দ্যাট হ্যাপেন্ড। এই ক্ষেত্রেও আপনি অন্যদের থেকে কিছুটা হলো ব্যতিক্রম, কারণ অনেকেই দেখা যায় যে শুরুতে অ্যাডজাস্ট করতে তাদের হয়তো অনেক সময় লাগে। আমার বন্ধুই কিছু ছিল যে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সো আমি বুঝতে পারছিলাম না যে কেন তারা কাঁদতেছে, কারণ তারা তো ভালো একটা জায়গাতে আসলো। সো ইট ওয়াজ রিয়েলি সামথিং আমি এখনো আই চেরিশ when I think ওই বয়সে myself। আসলে বুঝতে পারা এটাও একটা বিশাল ব্যাপার। একটা মনে হয় ক্যাডেট কলেজ আমরা যতটুকু জানি যে ডিসিপ্লিন মেনটেন করে চলতে হয়, কেমন ছিল পরিবেশ? হ্যাঁ, ঠিকই, যে ক্যাডেট কলেজে আমাদের সবসময় একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন মেনটেন করেই চলতে হতো। তো এই চলাটাও আমার কাছে একটা শেখার ছিল। ক্যাডেট কলেজের কোনো কিছুই না আমার কাছে কখনো কষ্টের মনে হয়নি, কারণ আমার কাছে বারবার মনে হচ্ছে যে এখান থেকে আমি কিছু শিখবো। এক, দুই নম্বর হচ্ছে লেখাপড়ার প্রতি তখন আরও বেশি আগ্রহ বেড়ে গেল, কারণ তখন পত্রিকাতে দেখতাম যে বোর্ডে স্ট্যান্ড করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে, ফার্স্ট স্ট্যান্ড করেছে, সেকেন্ড করেছে, এভাবে তখন কম্বাইন্ড মেরিট লিস্ট করা হতো, এবং 20 পজিশনসের মধ্যে ম্যাক্সিমামই থাকতো ক্যাডেট কলেজ থেকে। এবং মজার বিষয় হলো যে আমি যখন ক্যাডেট কলেজে ভর্তি হলাম, এবং এক সপ্তাহের মধ্যেই ওই সময় একটা এসএসসি রেজাল্ট হলো, এবং সেক্ষেত্রেও দেখলাম আমাদের ক্যাডেট কলেজেরই আমার সিনিয়র ভাই, সে ফার্স্ট হয়েছে। এবং তার নামটা মনে আছে, তার নামও হাসান মাহমুদ। তো সে যখন আমাদের সামনে এসে কথা বলছে এবং তাকে পরিচয় করিয়ে দিচ্ছে অন্য শিক্ষকেরা, তখন আমার খুব ভালো লাগছিল যে এরকমও আমি দেখছি যে একটা ভালো ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে, এত সুন্দর রেজাল্ট করে, যাকে আমি ছবি দেখি এতদিন। আসলে ছোট্ট বয়সে আপনি আসলে বুঝে গিয়েছিলেন ভালো করার একটা তাগিদ কিন্তু আপনার ভিতরে কাজ করছিল। তা হয়তো করেছিল। এই জায়গা থেকেই ফিরবো কিন্তু ছোট্ট বিরতির পর। জি দর্শক, আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। একটু পর আমরা আবারও ফিরছি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আজকে প্রথম ঘন্টা আমরা আছি গবেষক এবং শিক্ষক ডক্টর হাসান মাহমুদ রেজার সাথে। ক্যাডেট কলেজে ছিলাম, ক্যাডেট কলেজ থেকে আপনি পাশ করে তারপর আপনি ফার্মেসিতে পড়াশোনা করেন। এই যে ফার্মেসি নিয়ে পড়বেন, এই আগ্রহটা কবে জন্ম নিল? সেটা একটা ছোট্ট কাহিনী। সেটা এরকম যে আমার বড় ভাই, আমি যখন বড় হচ্ছি বা আমি যখন ক্লাস 2-3-তে পড়ি, তখন থেকে আমার বড় ভাই একটা বিজনেসের সাথে জড়িত হন, এবং সেটা ফার্মেসি বিজনেস। আচ্ছা। তো আমি দেখতাম ভাইয়ের দোকানে ওষুধ সাজানো আছে, সবাই ওষুধ কিনতে আসছে, এবং মাঝে মাঝে আমি ভাইকে অ্যাসিস্ট করতাম।
তখন থেকে আমার মনে হলো যে কিভাবে ওষুধ তৈরি হয় এই বিষয়টা আমি তো পড়াশোনা করতেই পারি। বাবা মার অনেক ইচ্ছে যে আমি ডাক্তার হব, কিন্তু আসলে ডাক্তারি পেশাটা বা ডাক্তারি লেখাপড়াটা আমার কাছে কখনোই আমাকে টানে নাই, বা কোনো ডাক্তারের কাছে যেতে হবে বা ডাক্তারি একটা খুব ভালো পেশা, এটা তখন আমি বুঝি নাই বা বুঝতে চেষ্টাও করিনি। রাদার আমার ওই ওষুধের প্রতি আমার আগ্রহ খুব বেড়ে গেল, এবং তখন থেকেই বিভিন্ন ওষুধের নাম মুখস্থ করতাম। বোতলের গায়ে, কার্টুনের গায়ে ওষুধের নাম লেখা থাকতো এবং সেগুলো আমি দেখতাম। অনেক সময় যে বললাম ভাইকে হেল্প করতাম, এটা দেখে অনেকে আবার আমাকে বলতো যে তুমিও তো শিখে যাচ্ছ। তো এই শেখাটা তো আসলে কিছু না, জাস্ট একটা নাম শিখলাম। সামহাউ ওষুধের প্রতি আমার আগ্রহটা খুব বেড়ে গেল। তো আমি যখন ক্যাডেট কলেজের শেষের দিকে, তখন আমি মোটামুটি ডিসিশন নিয়ে ফেললাম যে আমি আর কোথাও যাব না, আমি একটা জিনিসই পড়বো, সেটা ফার্মেসি পড়বো। এবং তখন একটু জানার চেষ্টা করলাম ফার্মেসি কি জিনিস, ফার্মেসি পড়লে কি হয়। তখন সরকারি চাকরির প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, দুটো কারণে। কারণ তখন থেকেই বিভিন্ন লোকের কাছে শুনতাম যে সরকারি যারা জব করে তাদের স্যালারি একটু কম থাকে, এবং ভালো লাইফ মেনটেন করার জন্য তাদের অনেক সময় অসৎ পথ অবলম্বন করতে হয় অনেক ক্ষেত্রে। সবাই করে সেটা বলছি না, তো আমি এটা করব না। সো আমি ফার্মেসি পড়বো। তো ফার্মেসি পড়লে কি আমি ভালো থাকবো? আমি তখন জানার চেষ্টা করলাম এবং শুনলাম হ্যাঁ, ফার্মেসি পড়লে অনেক বেশি বেতনের চাকরি করা যায়। ওই সময় কি স্যার প্রচলিত ছিল ফার্মেসি সাবজেক্ট? ফার্মেসি তখন কেবল দুটো ইউনিভার্সিটিতে ছিল, ঢাকা এবং জাহাঙ্গীরনগর।